আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো আবার বেশি দেরি না কইরা চলো শুরু কইরা দেই চুক্তিবদ্ধ ভালোবাসা গল্পের 5 নম্বর পর্ব। ফালতু ছেলেকে আমার জীবন থেকে সরিয়ে দেব। আমি বললাম রিফাত তাহলে তোরা থাক, আমি একটু যাই। তখনই নীলা এসে আমাকে বলতাছে। নীলা বলল সাজ্জাদ তুমি বাসায় যাবে? আমি বললাম হ্যাঁ, তবে একটু মার্কেটে যাব। নীলা বলল তাহলে আমিও যাব, আমার একটু কাজ আছে, তুমি আমাকে একটু নিয়ে যাবে প্লিজ। আমি বললাম ঠিক আছে আসো। তাসিবা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে খেয়েই ফেলবে। আমি তাসিবার দিকে না তাকিয়ে সোজা বাইকে এসে বসেছি। নীলা এসে আমার পিছনে বসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। তাসিবা এমন ভাবে তাকিয়ে আছে রাগে যেন চোখ লাল করে নিয়েছে। নীলা বলল আচ্ছা ওই মেয়েটা তোমার দিকে এমন ভাবে তাকাইছিল কেন? আমি বললাম আসলে ও আমার বউ ছিল, গতকাল ওর আর আমার মাঝে ছাড়াছাড়ি হয়েছে, তবে এখনো ডিভোর্স হয়নি। ডিভোর্সের অ্যাপ্লিকেশনও সাইন করেছি, 20 দিন পর আমাদের লিগ্যাল ভাবে ডিভোর্স কাগজ পাঠিয়ে দেবে। নীলা বলল তুমি বিয়ে করেছো আর আমি জানতে পারিনি। আমি বললাম হ্যাঁ অনেক কথা, তাহলে শোনো। আমি নীলাকে শুরু থেকে সব খুলে বলেছি। নীলা সবকিছু শুনে বলে মেয়েটা অনেক বড় ভুল করছে, সে তোমার মতো একটা ছেলেকে জীবন থেকে হারিয়েছে। আমি বললাম যাক বাদ দাও, মার্কেটে চলে এসেছি, তুমি গিয়ে তোমার কেনার জন্য যা যা লাগে সব নিয়ে আসো, আর আমি আমার কাজটা সেরে এখানে আসছি। নীলা ভিতরে গেছে, আমি বাইক দাঁড় করিয়ে আসছি। আসলে আমার কোনো কিছু করার নেই, আমি তাসিবাকে জেলাস ফিল করার জন্য নীলাকে মার্কেটে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর নীলা এসেছে। নীলা বলল সাজ্জাদ আমার কাজ শেষ, চলো। আমি বললাম হ্যাঁ চলো। নীলাকে নিয়ে সোজা ওর বাসার সামনে এসে নামিয়ে দিয়েছি। আমি বাসায় এসেছি, বাইকটা রেখে ভিতরে ঢুকছি। আব্বু বলল মামুন আজকে তোর বাইকের পিছনে যে মেয়েটাকে দেখছি সেই মেয়েটা আমার পাশের বাসার সারোয়ারের মেয়ে না? আমি বললাম হ্যাঁ কিন্তু কেন? আব্বু বলল এমনি বলে আব্বু সোজা বাসার ভিতরে গেছে। আমি বললাম আব্বু কোথাও যাচ্ছেন? কে শুনে কার কথা? আব্বু তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। নিচে এসেছি, আম্মু বলল সাজ্জাদ তোর আব্বু তোর বিয়ে ঠিক করেছে। আমি বললাম আমি জীবনও বিয়ে করব না। আম্মু বলল মেয়েটা অনেক ভালো, আমাদের পাশের বাসার তো সারোয়ার আঙ্কেলের মেয়ে নীলা। আমি বললাম কি বলছো এসব? নীলা? আম্মু বলল হ্যাঁ নীলা বিয়ে করতে রাজি আছে, তোদের ডিভোর্সের পরের দিন তোদের বিয়ে হবে। আমি বললাম আম্মু আমি নীলাকে। তখনই আব্বু এসে বলে, আব্বু বলল আমি জানি তুই নীলাকে ভালোবাসিস আর নীলা তোকে ভালোবাসে, আর কোনো কথা বলতে চাই না, তুই নীলাকে রোজ কলেজে নিয়ে যাবি আর রোজ বাসায় নিয়ে আসবি। আমি বললাম আমার কথাটা একটু শুনেন। আব্বু বলল প্লিজ তুই আর না করিস না, তোর জন্য তোর আব্বু অনেক অপমানিত হয়েছে, আমার জন্য তোর এই বুড়ো বাপটার কথা ভেবে তুই নীলাকে বিয়ে করে নে। আব্বুকে অনেক কষ্ট দিয়েছি, আর চাই না আমার জন্য আব্বু কষ্ট পাক। আমি বললাম হ্যাঁ আব্বু ঠিক আছে, যদি তোমরা নীলাকে বিয়ে করলে খুশি হও তাহলে আমি নীলাকে বিয়ে করব। আম্মু বলল হ্যাঁ আমরা অনেক খুশি হয়েছি, আর নীলা অনেক ভালো মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম ঠিক আছে তাহলে একটু রুমে যাই। রুমে এসে বসেছি, তখনই দরজায় কেউ নক করেছে। দরজা খুলে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। আমি বললাম তুমি এখানে কেন? নীলা বলল তোমার রুমে আমি আসবো না তো কে আসবে? দেখি সরো বলে আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেছে। আজকে আমি তোমার সাথে থাকবো, আমার একা থাকতে ভয় করছে। আমি বললাম দেখো আমার রুম থেকে বের হও, তা না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তখনই আমাকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে আমার খুব কাছে চলে এসেছে নীলা। ওর নিঃশ্বাস যেন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। নীলা বলল একটু আদর করি। আমি বললাম ছাড়ো বলছি, ভালো হবে না, আমি কিন্তু চেঁচাবো। নীলা বলল আরে বোকা তুমি চেঁচালে কেউ আসবে না, কারণ আঙ্কেল আন্টি আমাদের বাসায় গেছে, ওনারা আসতে একটু দেরি হবে, আমাকে একটু আদর করে দাও তাহলেই হবে। আমি বললাম হ্যাঁ করে দিছি, তুমি চোখ বন্ধ করো। নীলা বলল আচ্ছা চোখ বন্ধ করব কেন? তুমি আমাকে বোকা বানাতে চাচ্ছ তাই না? আমি বললাম আম্মু তুমি কখন আসলে? তখনই নীলা আমাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে গেছে, আর আমি এক দূর দিয়ে রুম থেকে বের হয়ে গেছি। নীলা বলল এই তোকে দেখে নেব, আমাকে আদর না করে তুই পালিয়ে গেলি কেন? আমি বললাম আজকে আর কাছে পাচ্ছ না। তখনই আব্বু আম্মু এসেছে, যাক বাঁচা গেল, একটা মেয়ে নাকি জোর করে আমাকে আদর করতে চাই। আব্বু বলল নীলা মা তুমি কখন এসেছ? নীলা বলল এই তো এখন। আচ্ছা তাহলে আমি যাই কেমন? আব্বু বলল সাজ্জাদ তুই নীলার সাথে যা, ওর বাসায় দিয়ে আয়। আমি বললাম আব্বু এখান থেকে ওর বাড়িতে
যেতে বেশি সময় লাগবে না, আমাকে তার সাথেই যেতে হবে। আব্বু বলল হ্যাঁ যেতে হবে, তুই একটু এগিয়ে দিয়ে আয়। আমি বললাম ঠিক আছে, এই নীলা আসো। নীলা অনেকটাই খুশি হয়েছে আমি হাঁটতেছি। নীলা এসে আমার হাত জড়িয়ে ধরেছে। আমি কোনো কিছু বলিনি, কারণ আমি বললেও নীলা শুনবে না। নীলা এই যাও, তোমার বাসায় এসে গেছি। নীলা বলল আমাকে একটা লিপ কিস করো না, আমার খুব ইচ্ছা করছে। এই কথা বলে আমাকে টান মেরে ওর কাছে নিয়ে এসেছে। এদিকে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করছে। নীলা আমার ঠোঁটের সাথে কিস করতে চাইছে, আমার মুখ ঘুরিয়ে নিয়েছি আর কিসটা আমার গালে পড়েছে। আমি বললাম নীলা ছাড়ো, এখন এসব হবে না, যা হবার বিয়ের পর হবে। নীলাকে ছাড়িয়ে এক দূরে বাসায় এসে সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দিলাম একটা ঘুম। আজকের ঘুমটা অনেক ভালো হয়েছে। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। আম্মু বলল কিরে কলেজে যাবি কখন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে যা। আমি বললাম হ্যাঁ যাচ্ছি। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে যখনই বের হতে যাব তখনই নীলা এসে হাজির। এখন আবার ওকে কলেজে নিয়ে যেতে হবে। নীলাকে বাইকের পিছনে বসিয়ে কলেজে যাচ্ছি। আর নীলাম আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে কেউ ওকে আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছে। নীলাকে নিয়ে কলেজের ভিতরে ঢুকছি। বাইকটা থামিয়ে নীলাকে নামিয়ে দিয়েছি। নীলা বলল গতকাল রাতে গালে কিস করতে দিয়েছো, আজকে যদি ঠুটে কিস করতে না দাও তাহলে তোমাকে খবর করিয়ে ছাড়বো। আমি বললাম দেখো এটা কিন্তু কলেজ, বিয়ের আগে এসব কিছুই হবে না, যা হবে বিয়ের পরে। বাইকটা রেখে পিছনে ঘুরে দেখি তাসিবা নীলাকে ধরে বলতাছে আমার স্বামীকে তুই কিস করেছিস, তোর কত বড় সাহস? তাসিবা নীলাকে থাপ্পড় দিতে চাচ্ছে। আমি গিয়ে তাসিবার হাত ধরে ফেলেছি। তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। তাসিবা বলল এই মেয়েটার জন্য তুমি আমার হাত ধরছো? আমি বললাম হ্যাঁ ধরেছি, নীলা আমার হবু বউ। নীলার সাথে আব্বু আমার বিয়ে ঠিক করছে। দিবসের কাগজটা হাতে পাওয়ার পরেই আমি নীলাকে বিয়ে করব। তাসিবা বলল তুমি কাকে বিয়ে করবে? এই মেয়েটাকে? আমি বললাম হ্যাঁ এই মেয়েটাকে। আমি কার সাথে কি করি না করি তাতে তোমার কি? তখন তাসিবা বলল তুমি আমার স্বামী, আমার তো সমস্যাই হবে তাই না? আমি বললাম কিসের স্বামী? যে স্বামীর নামে মিথ্যা কথা বলে, তার স্বামীকে মদখুর বলে, মেয়েবাজ বলে, তার আবার কিসের স্বামী? আমি চাই না তোমার মতো। দেখো অনেক হয়েছে তাসিবা, তুমি রাজকে ভালোবাসো আর রাজ অনেক ভালো ছেলে। তুমি রাজকে বিয়ে করো, সুখের সংসার করো। শুধু শুধু কেন আমাকে কষ্ট দিতে এসেছিলে? তাসিবা বলল তার মানে তুমি আমাকে এখন আর ভালোবাসো না? আমি বললাম না ভালোবাসি না, তুমি আমার জীবন থেকে একেবারে দূরে চলে যাও। তাসিবা বলল ঠিক আছে, যদি আমি মরে যাই তাহলে তোমার কিছু হবে না তো? আমি বললাম তোমাকে তো আমি মরতে বলিনি, তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও, বেশ এতে আমি খুশি হব। তাসিবাকে মুখে মুখে এসব বলতেছি, কিন্তু ভিতরে ভিতরে যেন আমার কলিজা ফেটে যাচ্ছে নিজের পিচ্ছিকালের বউটাকে এসব বলতে। কে চাই বলুন? আমাদের ভালোবাসার তো 100ই বাধা নাম, আমাদের ভালোবাসা তো চুক্তিবদ্ধ ভালোবাসা। এসব ভাবছি ঠিক তখনই নীলা এসে বলল আসো ক্লাসে যাই। আমি বললাম হ্যাঁ আসো। নীলা এসে আমার হাত জড়িয়ে ধরেছে তাসিবার সামনে। তাসিবা আমার দিকে কটমট করে চেয়ে আছে। আমিও নীলার কাঁধের উপর হাত রেখেছি। দুইজনে হেঁটে হেঁটে কলেজের ভিতরে চলে এসেছি। আমি বললাম চলো নীলাম। আমি নীলাকে নিয়ে সোজা ক্লাসরুমে এসেছি। সরি নীলাম, আমার জন্য তোমাকে তাসিবা অপমান করছে, প্লিজ কোনো কিছু মনে করো না। নীলা বলল ঠিক আছে, তবে আজকে আমরা মুভি দেখতে যাব বিকালে, কেমন? আমি বললাম মুভি আমার কাছে বোরিং লাগে, অন্য কোথাও যাব, কেমন? নীলা বলল ঠিক আছে। আমি আর নীলা দুইজনে 2টা ক্লাস করে নিলাম। বাহিরে এসে আমি বাইকটা বের করছি। নীলা এসে পিছনে বসতেছিল। তখনই তাসিবা এসে নীলাকে টান মেরে দূরে নিয়ে আমার বাইকের পিছনে বসেছে। আমি বললাম কি হলো, তুমি বসছো কেন? নামও বলতাছি। তাসিবা বলল আজকে আমার গাড়ি আসবে না, একটু আমাকে বাসায় ছেড়ে দেবে? আমি বললাম না, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না, নামও বলছি। তাসিবা বলল তুমি তো জানো আমি একাও কোথাও যেতে পারি না, প্লিজ আমাকে একটু বাড়িতে পৌঁছিয়ে দাও। আমি বললাম অনেক হয়েছে তোমার নাটক। বাইক থেকে নেমে তাসিবাকে নামিয়ে একটা থাপ্পড় দিয়েছি। তাসিবা গাল ধরে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাসিবাকে বললাম ফের যদি কোনোদিন আমার সামনে আসো তাহলে তোমার খবর আছে। তাসিবা বলল তুমি আমাকে থাপ্পড় দিতে পারলে সাজ্জাদ? আমি বললাম হ্যাঁ পারি, অনেক বিরক্ত করছো। তুমি যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছো? তাসিবা বলল তুমি আগে সাইন করেছো, তারপরে আমি সাইন করেছি, আর তুমি আমার আব্বুকে ধাক্কা দিলে কেন? আমি বললাম তার মানে তুমি আমাকে থাপ্পড় দিয়েছো।
আর তোমার বাবা আমার আব্বুকে থাপ্পড় দিয়েছে, তখন তুমি কানা হয়ে আসছিলে নাকি? তাসিবা বলল, ওরা ভাই ভাই যা ইচ্ছা করছে, তুমি আমাকে বলছো যে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি বললাম যখন আমি রাতে ফোন করেছি তখন তুমি তো আমাকে মন মতো বকাবকি করছো। দেখো তাসিবা, আমি চাই না তুমি আমার জীবনে ফিরে আসো। তুমি রাজকে ভালোবাসো, এতে তোমার জন্য ভালো হবে। এখন তুমি আমার রাস্তা থেকে সরো, নিজের রাস্তা মাপো। তাসিবা বলল, আমি আজকে কোথাও যাব না, আর এই বাইক থেকে তো আমি নামবই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের মাঝে দুইটা কথা বলি। আপনারা হয়তো ভাবছেন যে সাইমন ভাই এত লেট করে কেন ইউটিউবে ভিডিও আপলোড দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন আমি দূরপ্রবাসে থাকি, তাই তেমন গল্পের ভয়েস ওভার করতে পারতাছি না। আর এখন দেখি অনেকেই সেলিব্রিটি নিজেদেরকে গল্পের জগতের রাজা মনে করে, তাই তাগরের কোনো কিছুই কইলাম না, জাগা সামনের দিকে আজ্ঞা। তো গাইস, আমি 2 মাস পরে টোটালি বাংলাদেশে আসছি। জুলাই মাসের শেষে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সহি সালামতে বাংলাদেশে আসতে পারি, আর যাতে ইটের জবাব পাথর দিয়ে দিতে পারি। গল্প কিরকম হতে পারে, কিরকম টাইপের, আর আমি কি কি করতে পারি, এইটা ইগো না বা এডিটিউড না, এইটা হইছে নিজের প্রতি আত্মসম্মান। আমি করব আর নিজের যোগ্যতাই করব। সো অনেক হইছে। কার কাছে গল্পটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এবার গল্পটা আপনারা এনজয় করতে থাকেন। নীলা বলল, মামুন আমি কিন্তু একাই চলে যাব, তুমি তাসিবাকে বাড়িতে দিয়ে আসো। আমি বললাম, কিন্তু নীলা তুমি একা যাবে কি করে? তুমি আসো, আমরা তাসিবাকে বাড়িতে দিয়ে চলে আসব। নীলা বলল, ঠিক আছে তাহলে চলো। তাসিবা বলল, আমি মাঝখানে বসবো। আমি বললাম, না তুমি একদম পিছনে বসবে আর নীলা মাঝখানে বসবে। তাসিবা বলল, বললেই হলো, আমি মাঝে বসবো। যতদিন তোমার আমার ডিভোর্স না হবে ততদিন তুমি অন্য মেয়েকে জড়িয়ে ধরতে পারবে না। আমি বললাম, এই দেখো তোমার সামনে আমি নীলাকে জড়িয়ে ধরবো। এই বলে নীলাকে জড়িয়ে ধরতে যাব, তখনই তাসিবা আমাদের মাঝখানে ঢুকে আমাকে জড়িয়ে ধরেছে আর বলতে শুরু করলো, আমি থাকতে আমার স্বামীকে জড়িয়ে ধরবে অন্য কেউ, তা কি করে হই? আমি তাসিবাকে ছাড়িয়ে বাইকে বসলাম। তাসিবা মাঝখানে, নীলা পিছনে বসে আছে। তাসিবা আমাকে জড়িয়ে ধরে আছে। আমার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কে শুনে কার কথা? তাসিবা আমাকে জড়িয়ে ধরে আছে। একটু যেতেই নীলা বলল, সাজ্জাদ একটু পিছনে চেয়ে দেখো, তোমার আব্বুর গাড়ি মনে হচ্ছে। আমি বললাম, ঠিক বলছো, কিন্তু আব্বু আমাদেরকে ফলো করছে কেন? নীলা বলল, কখন ধরে ফলো করছে? তখনই আমাদের সামনে এসে আব্বুর গাড়িটা দাঁড়িয়ে আছে। আব্বু বলল, হারামজাদা তুই আবারও শুরু করছিস, তোর জন্য কত অপমানিত হইতে হইছে, তুই আবার ওই হারামির মেয়েকে নিয়ে ঘুরছিস। আমি বললাম, আব্বু তেমন কোনো কিছুই না, তাসিবা বাড়ি একা যেতে ভয় পাই তাই আমাকে বলল। আব্বু বলল, আগে তুই বাইক থেকে নাম। আব্বু আমাকে বাইক থেকে টেনে নামিয়েছে। আব্বু বলল, এই তুই শুধু নীলাকে বাইকের পিছনে বসাবি, আর কোনো মেয়েকে বসালে তোর কপালে খারাপই আছে। তাসিবা বলল, জেঠু আমার কথাটা একটু শুনেন প্লিজ। আব্বু বলল, খবরদার আমাকে জেঠু বলবে না। এই নীলা, তুমি সাজ্জাদকে জড়িয়ে ধরে বাইকের পিছনে বসবে কেমন? আমি তো আব্বুর কথা শুনে পুরোই অবাক হয়ে যাচ্ছি। আব্বু এসব কি বলছে? নীলা একটু শরম পেল আর বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি যা বলবেন তাই হবে। তখন নীলা বলল, সাজ্জাদ আসো, বসো বাইকে। আমি বসেছি। নীলা আমার পিছনে আমাকে জড়িয়ে ধরে বসেছে। তাসিবা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম, আব্বু আমি তো তাসিবাকে ওর বাড়িতে দিয়ে আসতে চাচ্ছি, বেশ আর কিছুই না বলে মন খারাপ করে সোজা নীলাকে নিয়ে চলে আসতে চাচ্ছি। ঠিক তখনই আব্বু বলল, হারামজাদা তুই একসাথে 2টা মেয়েকে বাইকের পিছনে বসিয়েছিস আর বলতাছিস তুই কোনো কিছু জানিস না। তোর জন্য এই মেয়েটির বাবা আমাকে থানায় নিয়ে দাঁড় করিয়েছে, আর তুই মেয়েটার সাথে কথা বলিস আবার বাইকের পিছনে উঠাইছিস। আমি বললাম, আব্বু তাসিবা একটা মেয়ে আর রাস্তায় একা চলাফেরা করতে পারে না, তাই তো ওকে একটু বাড়িতে পৌঁছিয়ে দিতে চাচ্ছিলাম। তখন আব্বু বলল, রাস্তার সকল মেয়ের দায়িত্ব তুই নিয়ে নে, সব মেয়েকে তুই লিপ দিস। আমি না হই তোর জন্য বাইকের তেল কিনে রাখবো। তোর জন্য অনেক অপমান সহ্য করেছি, ফের যদি নীলার বাবার কাছে অপমানিত হতে হই তাহলে কিন্তু আমি তোকে সোজা বাসা থেকে বের করে দেব। তখনই তাসিবা ওর চোখের পানি মুছে বলে, সাজ্জাদ তোমাকে যদি জেঠু বাসা থেকে বের করে দেই তাহলে তুমি আমার সাথে আমাদের বাসায় থাকবে। বাচ্চা মুখ করে কথাটা বলছে, যেন কলিজাটা ফেটে যাচ্ছে।
খুব ইচ্ছা করছে নীলাকে গিয়ে জড়িয়ে ধরে বলি ভালোবাসি আমার পিচ্চিকালের বউটা, কিন্তু নীলা যা করছে তার জন্য যে আমি পারছি না। নীলার কথা শুনে আব্বু বলল, তোমাদের বাসায় ও কেন থাকবে, আমি জোর করে হলো নীলার সাথে ওর বিয়েটা দেব। এই সাজ্জাদ তুই নীলাকে নিয়ে যা। তাসিবা বলল, জেঠু আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে আমাকে মাঝ রাস্তায় একা রেখে চলে যেতে পারতেন। তাসিবার এরকম কথা শুনে আব্বুর মনটা যেন অনেকটাই নরম হয়ে গেল। তখন আব্বু বলল, দেখো মা, আমি চাই না তোমার বাবা আবার আমাদের অপমান করুক। এই সিনজি এদিকে আয়। আব্বু তাসিবাকে সিনজিতে উঠিয়ে দিয়েছে। তাসিবা বলল, সাজ্জাদ আমি বলতাছি তুমি আমাকে কতটা কষ্ট দিতেছ, একদিন প্রতিটা কষ্ট তোমাকেও পেতে হবে। আমি বললাম, আর তুমি আমাকে যে কষ্ট দিয়েছ তখন কি তোমার মনে ছিল না? যাও বাড়িতে গিয়ে আব্বুর কথা মতো কাজ করো। তাসিবা কান্না করে দিয়েছে। আমি মন খারাপ করে নীলাকে নিয়ে সোজা আসলাম। নীলা নামো, তোমার বাসায় এসেছি। নীলা বলল, আজকে বাড়িতে যাব না, চলো তোমার সাথে তোমাদের বাসায় যাব। আমি বললাম, না, তুমি আমাদের বাড়িতে ঘন ঘন গেলে তো সমস্যা হতে পারে। নীলা বলল, আচ্ছা সাজ্জাদ তুমি আমাকে ভালোবাসো নাকি না, নাকি অভিনয় করছো? আমি বললাম, দেখো নীলা, পিচ্ছিকাল থেকে আমি তাসিবাকে আমার বউ মেনে এসেছি, এত সহজে ওই জায়গাতে তোমাকে বসাতে পারবো না, একটু সময় তো লাগবে, তাই না? নীলা বলল, যত টাইম লাগে নাও, যদি আমার সাথে চিট করো তাহলে এর পরিণাম ভালো হবে না। তুমি যদি মনে করছো আমাকে কষ্ট দেবে তাহলে ভুল ভাবছো। আমি ওই সকল মেয়ের মতো না যারা কষ্ট পেয়ে চুপ থাকবে, সোজা তোমাকে খুন করে নিচেই খুন হয়ে যাব। আমি বললাম, আরে তুমি এসব কি বলছো, আসলে একটু সময় তো সবকিছু ঠিক হয়ে যাবে। নীলা বলল, ঠিক আছে তাহলে তো ভালোই, আর যদি কোনো ভুল হয় তবে তোমার কপালে খারাপই আছে। যাক, যেহেতু তুমি পছন্দ করো না আমি ঘন ঘন তোমাদের বাসায় যাই, তাহলে বিয়ের আগে তেমন যাব না, যখন বিয়ে হবে তোমাকে শুধু পিকচার দেখাবো। এই নাও উম্মা বলে নীলা আমাকে কিস করে দিয়েছে। আমি বাইকটা নিয়ে বাসায় এসেছি। মনটা অনেকটাই খারাপ লাগছে তাসিবার জন্য। আমার সামনে তাসিবা কান্না করেছে, আমি ওর চোখের পানি মুছে দিতে পারিনি। বসে বসে নিজের রুমের মনটাকে সান্ত্বনা দিচ্ছি, নিজেকে নিচে গালি দিচ্ছি। ঠিক তখন আম্মু এসে বলল, কিরে বিকালে রুমে ঢুকছিস, এখন রাত 9টা বাজতে চললো, খাওয়া দাওয়া কিছু করিসনি? কি হয়েছে তোর, তুই কি তাসিবাকে ভুলতে পারবি না? আমি বললাম, আম্মু মনে হয় না আমি তাসিবাকে ভুলতে পারবো। আম্মু তোমার পায়ে পড়ি, তুমি আব্বুকে একটু বুঝিয়ে বলো না। তখনই আব্বু এসে হাজির হয়েছে। আব্বু বলল, সাজ্জাদ তোকে আমি একবার না আবারও বলছি, তুই যা ভাবছিস তা কখনো হবে না। ওই হারামির মেয়েকে আমি কখনো মেনে নেব না, তুই ভুলে যা তাকে। যত তাড়াতাড়ি ভুলতে পারবি তত তাড়াতাড়ি নীলাকে আপন করে নিতে পারবি। এখন থেকে তুই নীলার সাথে বেশি সময় কাটাবি। আমি বললাম, নীলাকে আমার ভালো লাগে না। তখনই আব্বু এসে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলে, নীলার আব্বু একজন নামি দামি লোক, ওনার মেয়ে তোর সাথে বিয়ে দিতে রাজি হয়েছে, এইটা তোর জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর নীলা মেয়ে হিসাবে অনেকটাই ভালো, আমি চাই তুই নীলাকে বিয়ে কর। আব্বু এসব বলছে আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু এসব দেখে বললাম, আপনি যান, আমি সাজ্জাদকে বুঝাইতাছি। আব্বু চলে গেল। আম্মু আমাকে কিছু উপদেশ দিয়ে চলে গেল। সবাই বলে নীলাকে বিয়ে করতে, কিন্তু নীলার জেদ অনেক, যা আমার সাথে একদম যাবে না। আর সবচেয়ে বড় কথা, আমি তাসিবাকে মন থেকে চাই। মনটা অনেকটাই খারাপ করে বসে আছি। তখনই মোবাইলটা বেজে উঠলো। দেখি চাচির নাম্বার থেকে ফোন। চাচি বলল, বাবা সাজ্জাদ তুমি আমার মেয়েকে বাঁচাও, তাসিবা সারাদিন ধরে কোনো কিছু খায়নি, মেয়েটা নিজের উপর অনেক অত্যাচার করতেছে, ওর আব্বু আজকে বাসায় নেই, আমার খুব ভয় করছে যদি তাসিবা নিজের কোনো ক্ষতি করে ফেলে। আমি বললাম, চাচি তাসিবাকে একটু দেখে রাখেন, আমি এখনই আসতেছি। কথাটা বলে ফোনটা কেটে রেডি হয়ে দরজায় দাঁড়িয়ে ভাবলাম ভিতর থেকে দরজাটা লক করে জানলা দিয়ে বের হব, কেউ তাতে সন্দেহ করবে না, কারণ আব্বু যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। বাইকটা একটু আস্তে আস্তে করে ধাক্কা দিয়ে একটু দূরে গেলাম। তখন বাইকটা চালু করলে আব্বু দেখতে পারবে না। 1 ঘন্টা রাস্তায় বাইক চালাচ্ছি, যেহেতু চাচার বাড়িতে নেই সেহেতু বাড়ির সামনে গিয়ে ঢুকছি। কলিং বেল বাজতেই চাচি এসে দরজা খুলে দিয়েছে। চাচি আমাকে দেখে বলল, সাজ্জাদ তুমি এত রাতে এসেছো কেন? তোমার চাচা এসে গেছে, তুমি চলে যাও। আমি বললাম, কখন আসছে? চাচি বলল, এই তো
কিছুক্ষণ হয়েছে তাসিবাকে বুঝাইছে তুমি চলে যাও। আমি বললাম ঠিক আছে, মনটা খারাপ করলে চলে আসতেছি। এখন যেহেতু এসেছি তাসিবাকে না দেখে যাব না, বাইকটা লুকিয়ে পিছন দিক দিয়ে একটা গাছে উঠে তাসিবার রুমের দিকে গেছি। গিয়ে দেখি তাসিবার দরজা লাগানো, তাই ঠক ঠক করলাম, কিন্তু তাসিবার কোনো খবর নেই। রাত 1টা বাজে, আমি গাছের লটকিয়ে আছি, মনটা খারাপ করে নেমে আসবো, তখনই দরজা খুলে ভিতরে ঢুকছে। চেয়ে দেখছি চাচি। আমি একটু সাহস করে ঠক ঠক করতেছি, তখন চাচি আমাকে দেখে অবাক হয়ে গেছে। চাচি বলল তুমি যাওনি এখনো? আমি বললাম প্লিজ জানলাটা একটু খোলেন, আমি তাসিবাকে দেখে চলে যাব। চাচি বলল ঠিক আছে। এ কথা বলে চাচি জানালা খুলে দিয়েছে, আমি ভিতরে ঢুকেছি। আর তখন তাসিবার দিকে আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ওর হাতটা যে কেটে ফেলেছে। কয়েক ঘন্টার ব্যবস্থানে নিচের একই অবস্থা করেছে। সাজ্জাদ তুমি যা করবে তাড়াতাড়ি করো, কারণ তোমার চাচা একটু পরে তাসিবার রুমে আসতেছে। আমি বললাম হ্যাঁ করতেছি। আমি তাসিবার পাশে বসে ওর হাতটা ধরে বসতেই চাচি গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেছে। আমি তাসিবার গালে কিস করছি। ঘুমের মাঝে আমার বউটা একদম বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। এদিকে চাচি বারবার বলতেছে তাড়াতাড়ি বের হতে। আমি তাসিবার কপালে একটু আদর করে যখনই বের হতে যাব তখনই তাসিবা আমার হাত ধরে রাখছে। আমি উঠতেই পারছি না, আমি ছাড়াতে যাব তখনই শোয়া থেকে উঠে বলে কি ভাবছো চুরির মতো এসে আমাকে কিস করে চলে যাবে? আর কোনো কিছু আমি বুঝতে পারবো না। আজকে তোমার 12টা বাজাবো। তাসিবার কথা শুনে বয়ে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। তখনই তাসিবা